একটা বাসায় যখন একজন toddler বেবি থাকে কিন্তু সে বাচ্চাকে দেখাশোনা করার মতো বা সাপোর্ট দেওয়ার মতো কোনো কেউ থাকে না। সংসারের কাজকর্ম, বাচ্চা দেখাশোনা সবকিছু যখন একজন মাকেই করতে হয় তখন কিন্তু র্যান্ডমলি কাজ করে গেলে হয় না। একটু স্মার্টলি বুদ্ধি খাটিয়ে কিভাবে করে কাজগুলাকে সহজ করা যায় এবং একই সাথে সব দিক সামলানো যায় সেই চিন্তাটাই কিন্তু করতে হয়। আজকে সংসারের কাজগুলা আমি কিভাবে করে সহজ করে আমার মতো করে গুছিয়ে নেই সেরকমই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সবার প্রথমে আমার জোহান বাবার জন্য সুপি নুডলসটা বানিয়ে নিয়েছি। এরপরে সেদিন জোহানের বাবা বাসায় ছিল, ভাবলাম তার জন্য একটু আলাদা করে নুডলস রান্না করি। তো তার জন্য এবং আমার জন্য দুইজনের জন্যই নুডলস রান্না করেছি। সেই সাথে আজকে একটু এখানে ময়দার সাথে 1 চিমটি লবণ, একটু চিনি, তারপর একটু বেকিং সোডা এবং সেই সাথে দিয়েছি একটু নারকেল কোড়ানো। এই তো এগুলা একসাথে মিক্স করে একটা ডো বানিয়ে তারপরে আমি পাকোড়ার মতো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা আসলে একটু পিঠার মতো স্বাদ হয়, খেতে আমার কাছে ভালোই লাগে। তো জোহানের বাবাও পছন্দ করে, সে আবার যে কোনো পিঠায় একটু নারকেল দিলে পছন্দ করে, যার কারণে আমি পাকোড়াতে একটু নারকেল অ্যাড করে দিয়েছিলাম। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, এই তো সংসারের কাজে লেগে পড়েছি সকালের নাস্তার পরে। যাই হোক, এখানে আমি বাসার যত পাপোশ আছে সবগুলো আজকে ওয়াশ করব। সার্ফ এক্সেল পাউডার দিয়ে তারপর গরম পানি দিয়ে আমি আজকে পাপোশগুলো প্রথমে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। আসলে এই ধরনের হার্ড যে কাপড় চোপড় বা যে জিনিসপাতিগুলা ওয়াশ করতে হয় এগুলাতে গরম পানি ইউজ না করলে এগুলার মধ্যে যে একটা ময়লা ঢুকে থাকে সেটা কিন্তু বের হবে না ওয়াশ করার সময়। আর আমার কাছে মনে হয় পাপোশ জিনিসটাতে অনেক বেশি ময়লা লাগে। আমরা তো এটা বেসিক্যালি ময়লা মোছার জন্যই ইউজ করি, তাই না? তো যার কারণে পাপোশটা আসলে একটা সময় পর পর, আমি আসলে বলতে গেলে 1 মাস পর পর পাপোশগুলা ধুয়ে দেই। কিন্তু বাথরুমের সামনে যে পাপোশ থাকে না, সেটা কিন্তু চেষ্টা করবেন প্রতি 2 সপ্তাহ পর পর একবার করে ধুয়ে দিতে। সেক্ষেত্রে হবে কি, বাসায় যে বাচ্চাদের বা বড়দের কৃমির সমস্যাটা হয় না, সেটা কিন্তু বিশেষ করে এরকম বাথরুমের পাপোশ থেকেই আরও অনেক বেশি করে আসলে কৃমির সমস্যাটা হয় আর কি। যার কারণে চেষ্টা করবেন 2 সপ্তাহ পর পর বাথরুমের সামনে যে পাপোশগুলা থাকে সেগুলা পরিষ্কার করে দিতে। আর ড্রয়িং রুমের সোফার সামনে যে কার্পেটটা ইউজ করি সেটাও আমি গরম পানি দিয়ে ভিজাতে দিচ্ছি। এখানে সার্ফ এক্সেল পাউডার দিয়ে গরম পানি দিয়ে এটাও ভিজাতে দিচ্ছি। এটাতে আমার ছেলে বসে বসে অনেক সময় শুয়ে শুয়েও টিভি দেখে আর অনেক বেশি ময়লা করে ফেলে। যার কারণে আমার কাছে মনে হয় এটাও আমার 1 মাস পর পর একদম ডিপ ক্লিন করা একদম ফরজ একটা কাজ। আপনারাও চাইলে সেটা ফলো করতে পারেন। তারপর বুয়া এসেছিল, তো সে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে। কিন্তু রুটি ইদানিং হয় কি, ফ্রোজেন করে রেখে দিলে পরবর্তীতে যখন এটা তাওয়াতে দেই অনেকটা লেগে যায়। আর আমি তো এখনও ননস্টিকের তাওয়া ইউজ করি না, যার কারণে ফ্রোজেন রুটি বা পরোটাগুলো কেন জানি নিচে লেগে যায়। আমি ইদানিং করছি কি, এই যে এভাবে করে হালকা হালকা সেকে তারপরে আমার নর্মাল ফ্রিজে রেখে দেই। তো বুয়া তো খুব বেশি না, 10-15টা মতো রুটি বানিয়ে দেয়, যেটা আমার 3-4 দিন চলে যায়। তো এটা নর্মাল ফ্রিজে এভাবে করে রাখলে আসলে নিচের দিকে লেগেও যায় না বা একটার সাথে একটা লেগেও যায় না। আবার এটা কিন্তু 3-4 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকে। তো কাজটা আসলে সহজ হয়ে গেল। প্রতিদিন আর কষ্ট করে রুটি বানিয়ে প্রতিদিনের ব্রেকফাস্টে বা হচ্ছে যখনই রুটি দরকার পড়ে তখন আর ইনস্ট্যান্ট বানানো লাগে না, জাস্ট ফ্রিজ থেকে বের করে গরম করলেই হয়ে যায়। আমি জানি এই কাজগুলো আপনারা অনেকেই সবার বাসায় করেন, তারপরেও যারা করেন না তাদের জন্য রিমাইন্ডার বলতে পারেন। এই যে আমি অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি,
অনেকগুলা আসলে না, মোটামুটি 3 দিন মতো যাবে এরকম আর কি। তো পেঁয়াজের মধ্যে যদি একটু তেল মিক্স করে তারপর নর্মাল ফ্রিজে রাখেন তাহলে দেখবেন এটা 3 থেকে 4 দিন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হবে না, মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। এটা শুধু পেঁয়াজ না, রসুন আদা যেগুলাই আপনি নর্মাল ফ্রিজে রাখবেন এভাবে করে একটু যদি তেল মেখে রাখেন তাহলে কিন্তু বেশ অনেক দিন নর্মাল ফ্রিজে রেখে তারপর খাওয়া যাবে। যাই হোক, আমি এখানে একটু ডাল রান্না করতে এসেছি। ডাল রান্না আমরা কম বেশি সবাই পারি, বাট কারো ডাল মজা হয়, কারো ডাল একটু অ্যাভারেজ হয়। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তারপরে অল্প একটু হলুদ এবং অল্প একটু জিরার গুঁড়া, এই 2টা মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপরে আমার আগে থেকে সিদ্ধ করা যে ডালটা ছিল সেটা আমি অ্যাড করে দেই। এভাবে করে ডালটা রান্না করলে হয় কি, কেমন যেন আলাদা একটা সুন্দর স্মেল থাকে আর খেতে ভীষণ টেস্টি হয়। আর এর মধ্যে আমি যতবারই ডাল সিদ্ধ করি একটু বেশি করেই সিদ্ধ করি, এতে করে যতটুকু রান্না করার করে বাকি অর্ধেক ডাল আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই। এরপরে যেদিনই আমার ডাল লাগে সেদিন আর আলাদা করে ডাল সিদ্ধ করা লাগে না, যেটা আগে থেকে সিদ্ধ করা আছে সেটা বের করে জাস্ট বাগার দিয়ে দিলে হয়ে যায়। আমার পিউরিট ফিল্টারের যেই ছাঁকনিটা আছে এটা আসলে বেশ কিছুদিন আগে আমি আরও একটা নতুন কিনেছিলাম, তো আগেরটা কিন্তু ফেলে দিয়েছিলাম, অনেক বেশি জ্যাম হয়ে গিয়েছিল আর একদম লালচে টাইপের হয়ে গিয়েছিল, পানি ঢাললে খুব অনেকটা টাইম লাগতো, যার কারণে ওটা ফেলে দিয়ে নতুন আরেকটা কিনেছি। কিন্তু আরেকটারও অবস্থা এখন আস্তে আস্তে এরকম আয়রন জমে লালচে টাইপের হয়ে গিয়েছে। তো এটা ধোয়ার জন্য আমি করি কি, একটু কুসুম গরম পানিতে একটা বড় দেখে লেবু নিয়ে কেটে কেটে তারপর লেবুর রসটা সেখানে দিয়ে তারপরে আমি ওখানে একটু সার্ফ এক্সেল পাউডার দিই আর একটু ভিনেগার দিই। এগুলা দিয়ে ওই কুসুম গরম পানির মধ্যে ছাঁকনিটা দিয়ে 3-4 ঘন্টা রেখে দিই। এটা রাতে করে সকালে ধুইলে বেশি ভালো। আমি সকালে দিয়ে দুপুর টাইমেই ধুচ্ছিলাম। তো এটা দেখেন এভাবে করে দেওয়ার পরে যখন আমি একটা সফট জালি দিয়ে ভালো করে মেজে নিয়েছি, দেখেন এটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এটা যদি এভাবে করে না করে এমনিতেই অনেক ডলাডলি মাঝামাঝি করেন, এটা কিন্তু এভাবে করে পরিষ্কার হবে না। আশা করছি আপনাদের কাছে এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। আচ্ছা, এখন যেগুলো দেখছেন এগুলা দেখে কি মনে হচ্ছে বলেন তো? দেখে কিন্তু বোঝার উপায় নাই এগুলো আসলে কি জিনিস। এগুলা আসলে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখানে 3 ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে। একটা হচ্ছে আমার ডিম যে খায়, ডিমের খোসা। তারপর আরেকটা হচ্ছে আমার চা যে খায়, তো সেই চা পাতা। আরেকটা হচ্ছে কলার খোসা। এই 3টা জিনিস ভালো করে শুকিয়ে আমি এখন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলা হয়েছে, একটা বোলের মধ্যে নিয়েছি। এগুলা আমি এখন আমার গাছের গোড়ায় দিব। এই জিনিসগুলা গাছের গোড়ায় এভাবে করে ব্লেন্ড করে দিলে আমার কাছে মনে হয় ইনগ্রেডিয়েন্টগুলা গাছের যে মাটি আছে সেই মাটির সাথে ভালো করে মিক্স হয়ে যায় এবং টবের মধ্যে কোনো ময়লা টাইপের হয়ে থাকে না এবং মাটির সাথে মিক্স হয়ে যাওয়াতে ভালো মতোই গাছের গোড়ায় কাজ করতে পারে বা গাছের গ্রোথের ক্ষেত্রে অনেকটা ভালো কাজ করতে পারে। তো এই জন্যে আমি এই জিনিসগুলো এভাবে করে ব্লেন্ড করে দিই। আপনারা চাইলে সেটা করে নিতে পারেন এবং ব্লেন্ড করে এগুলা কোনো একটা জারের মধ্যে রেখে দিলে মাঝে মাঝে আপনি আপনার টাইম মতো করে গাছের গোড়ায় এগুলা দিতে পারবেন। কাজ করতে করতে মাঝখানে আমার একটু খিদা লেগে গিয়েছিল, তো ভাবলাম একটা ড্রাগন ফ্রুটস কেটে তারপর একটু খাই। আমার বাসায় তার জোহানের বাবাও ড্রাগন ফ্রুটস খায় না, আবার আমার জোহানও খায় না। তো আমি একমাত্র ব্যক্তি যে ড্রাগন ফ্রুটস অনেকটা পছন্দ করি, তো আমি কেটে আমি নিজে খাচ্ছিলাম। যাই হোক, এর মধ্যে আবার আমি রাইস কুকারে ভাতটাও তুলে দিচ্ছি যেন রান্না করতে করতে বা অন্যান্য কাজগুলো করতে করতে দুপুরের মধ্যে ভাতটাও হয়ে যায়। তারপরে আমি আবার এখানে চুলায় মাছ রান্না করব, তো সেটার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। মাছ একটু ফ্রাই করে নিব, তারপরে রান্নাটা করে নিব। আমি তো জানি না দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথে কে কে এসেছেন। যারাই এসেছেন আপনাদের সবাইকে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। নতুন আজকে কেউ আমাকে প্রথম দেখে থাকলে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর যদি ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সুন্দর করে রিপ্লাই দিব। আর আপনাদের কমেন্ট পেলে আমার কিন্তু খুব ভালো লাগে। চাল ধুয়ে তো রাইস কুকারে উঠিয়ে দিয়েছি, সে চাল ধোয়া পানিটা কি ফেলে দিবেন? অবশ্যই না। সে চাল ধোয়া পানিটা আমি আমার যে গাছগুলো আছে ব্যালকনিতে সেই প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। যেখানে বেশি পানি দরকার সেখানে বেশি দিচ্ছি, যেখানে কম দরকার সেখানে অল্প করে দিচ্ছি। এই চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলা কখনোই ফেলে দিবেন না, অবশ্যই গাছের গোড়ায় দিবেন। খুবই ভালো কাজ করে। প্রত্যেকটা গাছ গ্রো করতে এই চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি খুবই ভালো কাজ করে। আশা করছি আপনারাও সেই একই কাজ করেন। তারপরেও আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম আবারও। গত ভিডিওতে স্বর্ণা আপু বলেছিল কেন ব্যালকনির গাছগুলাকে একটাবারও দেখালাম না। তো সেজন্য আজকের ভিডিওতে আপু আপনার জন্য গাছগুলো একটু করে দেখিয়ে দিলাম পানি দিতে দিতে। নিশ্চয়ই নেক্সট কোনো ভিডিওতে আমার ব্যালকনিতে বসে সুন্দর করে চা খাচ্ছি এমন কোনো কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করব বা আপনাদের সাথে শেয়ার করব, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এনিওয়েজ, এই তো আমি এখানে একটু রসুন ব্লেন্ড করে নিচ্ছি বা নিয়েছি, যেটা এখন বক্সে ভরে রেখে দিব ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে। ইভেন এটাতেও আমি একটু তেল মিক্স করে নিচ্ছি যাতে করে 3-4 দিনে তো শেষ হবে না, অন্তত 1 সপ্তাহ যাবে। সে 1 সপ্তাহ পর্যন্ত যেন ভালো থাকে সেটার জন্য বলেছিলাম না প্রথমে, পেঁয়াজ রসুন আদা যেটাই রাখেন না কেন নর্মাল ফ্রিজে একটু যদি তেল মিক্স করে রাখেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে এখানে আমার জোহানের বাবা করে কি, যখন শাক নিয়ে আসে বেশ কয়েক আঁটি নিয়ে আসে, মানে 2 বা 3 আঁটি নিয়ে আসে। সেদিন আমি শাক নিয়ে এসেছি 2 আঁটি, একটা হচ্ছে লাল শাক আর একটা কলমি শাক। তো একদিনেই তো আসলে 2টা শাক রান্না করব না, সেদিন রান্না করেছিলাম কলমি শাকটা। তো লাল শাকটা কি করব, তো লাল শাকটাও ভালো করে ধুয়ে টুয়ে আমি ভালো করে সুন্দর করে কুটে নিয়ে তারপর এখানে করছি কি, কলমি শাকটা রান্না করার জন্য রেখে দিয়েছি, একটু পরে রান্না করব। আর লাল শাকটা কেটে নিয়ে তারপর একটা পলিতে ভরে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে করে করলে হচ্ছে কি, একটা শাক কাটার সময় আমি আরেকটাও কেটে নিলাম, তাহলে পরের দিন যে শাকটা রান্না করব সেটার জন্য আমার আর কোনো প্রসেসিংয়ে যাওয়া লাগলো না, কাজটা আমার জন্য সহজ হয়ে গেল, তাই না? তো আপনারা চাইলে যদি 2 দিন পরে রান্না করতে চান একটা বক্সে ভরে রাখবেন, বক্সের নিচেও একটা পাতলা করে কাগজ দিবেন এবং বক্সের উপরেও একটা কাগজ দিবেন, সেক্ষেত্রে শাকটা কিন্তু তাড়াতাড়ি পচে যাবে না। এই তো এভাবে করে আসলে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো না করলে না প্রত্যেক দিনই একই কাজ করতে হবে, যেটা আমার মতো বাচ্চার মায়েদের জন্য খুবই প্যারাময়। যাই হোক, আশা করছি আমার আজকের টিপসগুলো বা আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগছে। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে কেউ লাইক দিতে ভুল করবেন না। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে অনেক জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এতটুকু হেল্প তো করতে পারেন, কত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, তাই না? প্লিজ একটা লাইক দিয়ে তারপরে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি নর্মালি বটি দিয়ে কোনো কাজ করি না, চপিং বোর্ড এবং হচ্ছে ছুরি দিয়ে কাজ করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বটিটা আমার কয়েকদিন পর পর ইউজ হয়, তো যার কারণে আমাকে বটি কেনার সময় বলা হয়েছিল লবণ এবং টমেটো অথবা লবণ এবং সেটা কি লেবু, এই 2টা জিনিস দিয়ে ভালো করে প্রত্যেকবার যেন ধুয়ে রাখি, তাহলে হবে কি তাড়াতাড়ি জং ধরবে না অথবা যে ধারটা কমে যায় না সেই ধারটা কমে যাবে না। তো আমি সেটাই করে নিয়েছি, আপনারাও চাইলে সেভাবে করে বটিটা প্রতিবার ধুয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বটিটা তাড়াতাড়ি জং ধরবে না। এদিকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি, এটা প্রায় সন্ধ্যাবেলা করছি কি, আমার যে ব্রয়লার মুরগি এনেছিলাম সেখান থেকে কিছু পিস রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমি নাস্তা হিসেবে ইউজ করব। তো সেটার জন্য আমি এখানে তান্দুরি যে মশলাটা আছে সেটা দিয়ে বাকি সব মুরগির মশলাগুলো দিয়ে, মানে মুরগি রান্না করতে যা যা মশলা দেয়া লাগে আর কি, আমি তো দেখিয়ে দিয়েছি। এই তো সব মশলা দিয়ে আমি মুরগির পিসগুলোকে ভালো করে মেখে এখন কিন্তু মেরিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে একটা জিপার ব্যাগে
ভরে তারপর আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। যখনই আমার মনে হবে যে বাসায় কোনো গেস্ট এসেছে তাহলে তার জন্য ধুমধাম বের করে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে আমি তান্দুরি চিকেন বানিয়ে ফেলতে পারবো, অথবা একটু ময়দার মধ্যে কুট করে আমি এটাকে চাইলে চিকেন ফ্রাই হিসেবেও চালিয়ে দিতে পারবো। এই তো তারপরে এখন আরও একটা কাজ করছি, সেটা হচ্ছে মুরগির যে বুকের পিসটা আছে না, সেটাকে এখন একটু ব্লেন্ড করে কিমা বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখনই দরকার পড়বে আমি এই কিমাটা বের করে আরও একটা নাস্তা বানিয়ে নিতে পারবো। এই তো এভাবে করে আপনারাও চাইলে আমার মতো টিপসগুলো ফলো করে সংসারের কাজগুলোকে সহজ করে হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট আরো সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।